মুখ্যমন্ত্রী যিনি রয়েছেন পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়, আমি জানি না উনি আমাদের এত কেন ঘেন্না করে। সংরক্ষণ, ট্রান্স ওমেন এবং ট্রান্স মেন, এই যে যারা ট্রান্স, তাদের যেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কি ভূমিকা সেক্ষেত্রে। দেশ অনেক এগিয়ে যাচ্ছে, পৃথিবী অনেক এগিয়ে যাচ্ছে, কিন্তু এখনও আসন সংরক্ষণে আমাদের পশ্চিমবঙ্গে রাজ্যে হাইকোর্টে মামলা করতে হচ্ছে। শুনানির ডেটের পর ডেট আসছে। পুরো বিষয়টা কি জেনে? দেখুন, আমাদের পশ্চিমবঙ্গে বলে শুধু বলবো না, ভারতবর্ষে আজকে আমাদের যখন আধার কার্ড ছিল না, তখন কিন্তু সেই আধার কার্ড আনতেও কিন্তু আমাদের সুপ্রিম কোর্টে দ্বারস্থ হতে হয়েছিল। সেটা আমাদের কোনো পলিটিক্যাল পার্টি এসে হেল্প করেনি, সেটা আমাদের নিজেদের লড়াই এবং আমাদের সম্পূর্ণ নিজেদের লড়াই করে আমাদের নিজেদের জায়গা বানিয়ে আনতে হয়েছে। তারপরেও যখন ধীরে ধীরে আজকে সমাজ এত এগোচ্ছে, পৃথিবী এত এগোচ্ছে, প্রতিটা জায়গায় আমরা সমান অধিকারের জন্য লড়াই করছি, সেই জায়গায় অধিকার যখন সুপ্রিম কোর্ট আমাদের দিল, তারপরেও যখন ক্যালকাটা হাইকোর্টের কাছে আমরা দ্বারস্থ হলাম যে আমাদের সরকার আমাদেরকে দিচ্ছে না সেই জায়গা, তারপরেও যখন ক্যালকাটা হাইকোর্ট 1% রিজার্ভেশন দিল, সেটাকে পর্যন্ত চ্যালেঞ্জ করে মমতা, আমাদের যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন, তিনি চ্যালেঞ্জ করে সেটা ডিভিশন বেঞ্চে ঝুলিয়ে দিলেন। মুখ্যমন্ত্রী যিনি রয়েছেন পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়, আমি জানি না উনি আমাদের এত কেন ঘেন্না করে। এটা কি শুধুমাত্র ঘেন্না, না এক শ্রেণীর দাবিকে উনি তুলে ধরার জন্য এই জিনিসটা করছে? কেন আমার তো মনে হয় না মুখ্যমন্ত্রীর জন্য এটা করাটা খুব জরুরি যে আমরা চাকরি করব কি না করব সেটা নির্ধারণ উনি করে দেবেন। উনি কে নির্ধারণ করার? উনি শুধু জায়গাটা দেওয়ার, যেটা সমাজ আমাদেরকে দিচ্ছে এবং দেবে, সেই জায়গাটায় একটা ওনার কাছে দাবি। উনি সরকার হিসাবে ওনার কাছে ওনার কর্তব্য যে সবাইকে সমান চোখে দেখা, নাকি শুধুমাত্র একটা শ্রেণীকে তার পাশে দাঁড়িয়ে তাকে তুলে ধরা। এবং সেখানে তো আমরা দেখছি যে মানবী বন্দ্যোপাধ্যায়ের মতো ট্রান্স ওমেন যিনি রয়েছেন প্রিন্সিপাল হিসেবে, প্রথম প্রিন্সিপাল, সেই নজিরও তো দেখছি। তারপরেও এই ঘটনা কেন? আজকে তুমি ডক্টর মানবী বন্দ্যোপাধ্যায়ের কথা যদি বলো, উনিও একজন ট্রান্স ওমেন, আমাদের মতো রূপান্তরকামী মানুষ, এবং উনি কৃষ্ণনগর কলেজের প্রিন্সিপাল ছিলেন আগে। তারপর ওনাকে এখন বোধহয় কোথায় ট্রান্সফার করে দেওয়া হয়েছে আমি জানি না, সেটা পরবর্তীকালে খোঁজ নিয়ে দেখা যাবে। তাহলে তো সেই দিকে দেখতে গেলে তো ওনারও কাজটা তাহলে বন্ধ করে দেওয়া উচিত, ওনাকেও তাহলে সরিয়ে দেওয়া উচিত, কিন্তু সেটা তো হয়নি। তাহলে কেন সেই জায়গায় দাঁড়িয়ে বরাবর যারা এগিয়ে উঠতে চাইছে তারা কি বাধা দিচ্ছে তাকে? না, যেহেতু ওই কি মানবী বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রীর সাথে দাঁড়িয়ে ওনার হয়ে কথা বলছেন বলে ওনাকে একটু বেশি দেখছে, সেটা নিয়ে আমার একটু বিষয় সংশয় রয়েছে। তার মানে যে বিষয়টা উঠে আসছে, যদি এই যে গোষ্ঠী, এই যে যারা ট্রান্স হচ্ছে, সে মেন হোক আর ওমেন হোক, তারা যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি একদম সাপোর্ট করে, তাহলেই তিনি এই বিষয়ে সম্মতি দেবেন বা যে বিষয়টা উঠে আসছে সেটা নিয়ে কথা বলতে রাজি হবেন। না, সারা সম্মতি দেবে বলেই যে তারা পাবে তা নয়। কেন, ট্রান্সজেন্ডারের মধ্যে কিন্তু ট্রান্সম্যান, ট্রান্স ওমেন এবং আরও সব কিছুই পড়ছে। শুধুমাত্র একা ট্রান্সজেন্ডার বলে আমি কোনো আমি করছি না, এখানে সমগ্র জাতিকেই আমি ধরছি। চাকরিটা সবার ক্ষেত্রে, এখানে মহিলা, নারী, পুরুষ সবাই পেতে পারে, কিন্তু উনি যখন ক্যালকাটা হাইকোর্ট 1% রিজার্ভেশন দিল, তারপরে কেন উনি এই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ করে ডিভিশন বেঞ্চে আবার উনি উল্টে কেস ফাইল করলেন যে এটাকে আটকে দেওয়া হোক? কেন? ওনার এইটাতেই তো প্রমাণ পাওয়া যাচ্ছে যে উনি চাইছেন যে আমরা সিগনালে দাঁড়িয়ে ভিক্ষা করি, আমরা ট্রেনের বাসে টাকা তুলি, এদিকে পুলিশের সেই থ্রেট কালচারটাও চলুক এবং প্রতিটা জিনিস যেমন চলে আসছে সেরকম চলে আসুক। উনি চাইছেই না আমরা যাতে অগ্রসর হয়ে সমাজের বুকে দাঁড়াতে পারি। এই লড়াইকে উনি আরও লড়াই কঠিন করে দিচ্ছে, যেখানে দাঁড়িয়ে উনি প্রতিটা পদে প্রমাণ করতে চাইছে যে আমাদের দ্বারা সমাজ গঠিত হয় না, আমরা হচ্ছি এক্সটার্নাল পিস, জাস্ট লাইক টিস্যু পেপার। সেখানে তো প্রশাসন নিরপেক্ষ একটা ভূমিকা থাকে, সকলের কথা শুনে তারপর রায় দেয়। এখনও অবধি 3বার বোধহয় শুনানি হয়েছে। আপনারা ভরসা রাখছেন মানে মহামান্য আদালতের ওপর? আমরা তো
কিছু হলেই আমাদের জীবনে এখন এমন হয়ে দাঁড়িয়েছে যে সব কিছুতেই আদালতের কাছে দৌড়াতে হচ্ছে। একটা চাল ডাল রেশন পাবো সেটার জন্যও আদালত, আধার কার্ড পাবো সেটার জন্যও আদালত, কোনো চাকরি পাবো সেটার জন্যও আদালত, সব কিছুতেই আদালতের দ্বারস্থ হতে হচ্ছে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে আমি যতদূর দেখতে পাচ্ছি উনি তো আদালত কেন, উনি কাউকেই তো মানেন না। এবার আমরা যদি রায় পাইও আবার সেই রায়টাকে ঝুলিয়ে দেবে, আবার রায় ঝুলতে 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 আমারও বয়স হয়ে যাবে, তারপর লাস্টে কোনো সুইসাইড করতে হবে, না হলে আমাকে কোনো জায়গায় অসুস্থ হয়ে মরতে হবে। এছাড়া তো আর কোনো রাস্তা নেই। কেন আমাদের কমিউনিটির তো এখন এটাই হয়ে দাঁড়িয়েছে। আজকে আপনি যদি দেখেন যারা কমিউনিটির মানুষরা মানে মারা গেছে, যারা পুলিশরা প্রথমে দেখে ও পাগল ছিল তাই সে আত্মহত্যা করে নিয়েছে, ও স্ট্রেসে ছিল তাই ও মরে গেছে। তার মানে কি, দায়টা কেউই নিতে চায় না, জাস্ট একটা কিছু ধরিয়ে দিয়ে তাকে বসিয়ে দিলাম। মেয়ের ক্ষেত্রেও বলুন, পুরুষের ক্ষেত্রেও বলুন, রূপান্তরকামীর ক্ষেত্রে বলুন, সব কিছুই সমান রয়েছে, কিছুই বদলায়নি। আমাদের শহর তো আন্দোলনের শহর, তা কোথাও গিয়ে আপনারা এই যে দীর্ঘদিন ধরে চলে আসছে, একের পর এক ঘটনা ঘটে আসছে, প্রশাসনের রীতিমতো কোনো হুঁশ নেই, আপনার কথা সূত্র ধরেই বললাম, বৃহত্তর কোনো আন্দোলনে যাওয়ার কথা আপনারা ভেবেছেন? বা এই যে জুনিয়র ডক্টররা যেরকম ধর্ণা দিয়ে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেছেন, সেই রকম কিছু করার কথা আপনারা ভেবেছেন? দেখো, আমাদের আন্দোলনকে যদি বলতে চাও, আমাদের কমিউনিটিটা খুবই সংখ্যালঘু সমাজ। সেখানে আন্দোলন করতে গেলে সাধারণ মানুষকেও আমাদের লাগবে। তো সাধারণ মানুষ যদি কিছুজন আমাদের পাশে আছে, কিছুজন নেই, সেই সংঘাতে দাঁড়িয়ে যদি আমি বলি একা লড়াই করে তো উঠতে পারা যাবে না, কেন আমাদের সেই পজিশন, সেই ক্ষমতা নেই যে আমরা করতে পারবো। হ্যাঁ, তবে লড়াই করে যাচ্ছি, করে যাব, দেখা যাক কি হয়। সোমবারের শুনানির জন্য আমিও অপেক্ষায় থাকছি। দেখি, যদি না হয় আবার লড়াই করতে হবে সুপ্রিম কোর্টে। কিছু না কিছু করতে তো হবেই, কেন পরবর্তীকালের জন্য তো আমাদের তৈরি থাকতেই হবে। সেটাই তো আমাদের কাছে আসল প্রেরণা। আর এত বছর ধরে আমি যখন কাজ করে আসছি, পড়ছি, পড়াশোনা করে আজকে এই জায়গায় দাঁড়িয়েছি, আমি তো চাই না আমার কমিউনিটি ভেসে চলে যাক। কেন আজকে তুমি নিজেই দেখো না, কলকাতায় তো অনেক এনজিও আছে, কলকাতায় অনেক আমাদের মানে সোশ্যাল অ্যাক্টিভিজম রয়েছে, অ্যাক্টিভিস্ট রয়েছে, কিন্তু বিপদের সময় পড়লে কজনকে পাশে পাওয়া যায়? কাউকে পাশে পাওয়া যায় না। আজকে কারুর গায়ে তেল ছুঁড়ে দিচ্ছে, কারুর কেউ অ্যাক্সিডেন্ট হচ্ছে, কেউ সুইসাইড করছে, কেউ মারা যাচ্ছে, কোথায় যাবে তারা? তারা তো আসছে কারুর না কারুর কাছেই। তখন আমরা চেষ্টা করছি যতটা পাশে গিয়ে দাঁড়াবার, কিন্তু সেখানে তো কোনো প্রশাসন বা কোনো পুলিশ বা কেউ তো আসছে না, সেটা আমাদেরকেই করতে হচ্ছে। তাহলে আমাদের নিজেরটা নিজেকেই করতে হবে, কারুর ভরসায় থেকে লাভ নেই। দেখা যাক ভগবান কী করে।